স্বাগত বাংলাদেশ এখনে। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। আর আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমান এবং বাংলা ভিশনের বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। মূলত সারাদিন যে খবরগুলো আলোচনায় থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের আজকের এই অনুষ্ঠানে। তার আগে একটু দেখতে চাই আজকে যেই খবরের কাগজগুলি এর মধ্যে প্রকাশিত হয়েছে সেই শিরোনামগুলি। আমি ভোরের কাগজে দেখতে পাচ্ছি প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি। আপনি জানেন যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি চিঠি দিয়েছেন রাষ্ট্রপতির কাছে। এটাই অনেকগুলো কাগজ শিরোনাম করেছে। অপারেশন ক্লিন হার্টের দায় মুক্তি অবৈধ একটি কাগজ এটা করেছে। গতকাল উচ্চ আদালতে এটাকে দায় মুক্তি দিয়ে যেই ইয়াটা ছিল সেটাকে বলা হয়েছে যে অপারেশন ক্লিন হার্টের সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এখন বিচার চাইতে পারবেন। আমি একটু প্রথমেই প্রধান বিচারপতির অপসারণ অভিশংসন সংক্রান্ত যে বিষয়টি, এর ফলে কি আপনার মনে হয় যে বিচার বিভাগের প্রতি এক ধরনের অনাস্থা তৈরির কোনো সুযোগ আসতে পারে জনাব মোস্তফা ফিরোজ? না, সেটা আসবে না, কিন্তু সবাই যেটা এখন উদ্বিগ্ন সেটা হলো যে আপিল বিভাগ তো 5 জন বিচারপতির সমন্বয়ে একটা গঠিত হয় আপিল বিভাগে, এবং এটা হচ্ছে সর্বোচ্চ আদালতের একদম সুপ্রিম কমান্ড বলা যায়, যে তারা সম্মিলিতভাবে যে রায় দেবে সেটাই হচ্ছে চূড়ান্ত, এরপরে আর চূড়ান্ত হয় না। এই ক্ষেত্রে যেটা দেখা গেল যে এমন এক ধরনের আমি বলবো যে খুব সিলি ঘটনা বা একেবারেই কি বলে যা ঘটে না, যা কল্পনা করা যায় না, সেই ধরনের একটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিরোধের একটা বহিঃপ্রকাশ ঘটালো, যেটা কোনোভাবে কাম্য না। এর ফলে ঠিকই আপনি বলেছেন যে এর ফলে অবশ্যই এই আদালতের প্রতি বিচারপতিদের প্রতি একটা মানুষের যে আস্থা সেই জায়গাটা কিন্তু একটু নড়ে উঠলো, যে তারা লিখতে পারে এইভাবে একজন প্রধান বিচারপতির ব্যাপারে, তাহলে প্রধান বিচারপতি কি ঠিক অবস্থানে নেই, অথবা যিনি লিখলেন তিনি কি ঠিক আছেন? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটা উঠলো, যেটা আমাদের সর্বোচ্চ এমনি বিচার বিভাগ নানান কারণে বিতর্কিত, নানান দলীয়করণ, নানান রকমের সিদ্ধান্তের কারণে, তার মধ্যে এই ঘটনাটা নিয়ে কিন্তু আরেক ধরনের কিন্তু তাদের দুজনের টানাপোড়েন কিন্তু অনেকদিন ধরেই ছিল। এখন এই যে অনাস্থা বলেন কিংবা ভাবমূর্তির সংকট, এটা একটা নতুন কি একটা মেরুকরণ বা একটা নতুন মোড় নিতে পারে কিনা? দেখেন, এটা বিচার বিভাগ এত স্পর্শকাতর বিষয় যে এটা নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত যে কথা বলার যে জায়গা সেইটা এখন পর্যন্ত বাংলাদেশে দাঁড়ায় নাই। পাকিস্তানে পর্যন্ত দাঁড়িয়েছে, কিন্তু আমাদের দেশে সেইটা এখনো দাঁড়ায় নাই। এই জন্য বিচার বিভাগ নিয়ে কথা বলতে মুস্তাফিজ দীপু যেরকম খুব সতর্ক, আমিও সতর্ক, আপনিও সতর্ক। এমন কিছু বলতে রাজি না যে গিয়ে আবার হাত জোর করে মাপও চাইতে হবে, আবার যেটা বলবো সেটার জন্য মাপ চাইতে পারবো না। তবে আমি এটা বুঝি, যেমন করেন যখন প্রধান বিচারপতি নিয়োগের প্রশ্নটা সামনে আসলো তখন দুটি নাম উচ্চারিত হয়েছিল। একটা হলো গিয়ে বর্তমান বিচারপতি এস.আর. সিনহা এবং শামসুদ্দিন মানিক চৌধুরী, এবং দুজনই দক্ষ বিচারক, দুজনই দক্ষ আইনজীবী ছিলেন, দুজনই অত্যন্ত সাহসী, এবং যে তারা এটা বলতে পারবেন। এবং আইনমন্ত্রীও একজন প্রাজ্ঞ আইনজীবী, সিনিয়র আইনজীবী, এবং আমাদের রাষ্ট্রপতি যার হাতে বিচারপতিদের জবাবদিহিতার জায়গা। এর আগে আমাদের সংসদ, আইন বিভাগ এবং বিচার বিভাগ মুখোমুখি হয়েছিল, সেখানে আজকের রাষ্ট্রপতি তখন স্পিকার ছিলেন, তিনি একটা রুলিংও দিয়েছিলেন এবং নিষ্পত্তি চেয়েছিলেন এই মর্মে যে সংসদ এবং বিচার বিভাগ মুখোমুখি করা যায় না এবং দুইটাকে একসঙ্গেই কাজ করতে হবে দেশের জন্য। তো সুতরাং এখানে রাষ্ট্রপতি একজন প্রবীণ আইনজীবী, একজন প্রবীণ পার্লামেন্টারিয়ান এবং আজকের রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান, এটা তারা ভালো বুঝবেন এবং নিশ্চয়ই তারা এমন একটা সিদ্ধান্ত দিবেন যেটা দেশ এবং জাতির কল্যাণ বয়ে আনে। কারণ আমাদের অনেক প্রতিষ্ঠান প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। আমরা চাই না যে জাতির জীবনের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হোক, মানুষের শ্রদ্ধার আসন হারাক। আমরা শামসুদ্দিন চৌধুরীর যে চিঠিটা পেয়েছি সেই চিঠিতে আমরা কিন্তু দেখেছি যে রাষ্ট্রপতির অফিস থেকে যেটা গ্রহণ করা হয়েছে এটা কিন্তু সেটা স্বাক্ষরও আছে, কিন্তু রাষ্ট্রপতির অফিস থেকে জানানো হয়েছে তারা চিঠিটা পাননি। আর অন্যদিকে আইনমন্ত্রী গতকাল আমাদেরকে বলেছেন যে আসলে বিচারপতিকে অভিশংসনের কোনো সুযোগই আসলে নাই। বিচারপতি অভিশংসনের আমরা এখনকার যে বিধান অনুযায়ী আমরা তো জানি যে এটা রাষ্ট্রপতি একমাত্র এই সরাতে পারেন, এবং এর আগে আমরা জানি যে সেটা অপসারণ হতে পারে, কিন্তু অভিশংসনের বিষয়টা আমি আসলে পরিষ্কার না। কিন্তু যেহেতু তিনি একটা বিচার চেয়েছেন
চিঠি দিয়েছেন রাষ্ট্রপতির কাছে, সেই রাষ্ট্রপতি অভিশংসন হোক, তার অপসারণ হোক, বঙ্গভবনের চায়ের দাওয়াত দিয়ে তাকে বিদায় করার যে প্রক্রিয়াটা আমরা আগে দেখেছি, সব রকমই করতে পারেন। কিন্তু বিষয়টা হলো যে মানে এটা খুবই মানে মানে আমাদের কাছে একটা আস্থার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তছনছ হয়ে গেল যে এই ধরনের সংকট, এই ধরনের বিরোধ, এই ধরনের প্রধান বিচারপতির, এটা সবাই জানে যে প্রধান বিচারপতির টেলিফোন আলাপটা পর্যন্ত ছেড়ে দেয়া, তাও কে করছেন একেবারে আপিল বিভাগে হাতে গোনা কয়েকজন বিচারপতি থাকে যাদের হাতে অনেক কিছু, অনেক ক্ষমতা, অনেক দায়িত্ব, যেটা পীর হাবিব বলছিলেন। সেই জায়গায় বিরোধ যদি হয় তাহলে আমরা কোথায় যাব এবং কোথায় আছে আমাদের বিচার ব্যবস্থা, এটা কিন্তু ভেবে দেখার বিষয়। কিন্তু এটা মানে খুবই আমি মনে করি যে একটা যেটা বলে স্পর্শকাতর তো বটেই, কিন্তু সেই স্পর্শকাতর জায়গাগুলোতে আমরা তো স্পর্শ করতে চাই না, কিন্তু তারাই তো স্পর্শ করে এটাকে তছনছ করে দিচ্ছেন আমাদের সামনে। আমাদেরকে তো কিছু করতে হচ্ছে না, আমরা নয় মুখটা বন্ধ রাখলাম, কিন্তু তারা তো বন্ধ রাখলেন না, তারা টেলিফোনের এটা ফাঁস করে দিচ্ছেন, চিঠি লিখছেন। এই যে রাষ্ট্রপতির কাছে চিঠি দেওয়ার আগেও কিন্তু তারা পরস্পরকে চিঠি কিন্তু দিয়েছেন, এই বিষয়গুলি নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই ফলে আসলে একজন সহকর্মীর প্রতি আর একজন সহকর্মীর যতটুকু ন্যূনতম শ্রদ্ধা সম্মানের জায়গাগুলি থাকে, সেই জায়গাগুলি এক ধরনের প্রশ্নের মুখে কি পড়ে? দেখেন, দেশে যখন রাজনীতি, একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যখন রাজনীতিটা বন্ধ্যাত্ব ধারণ করে, তখন সমাজের সকল স্তরে, সকল কাঠামোতেই একটা অস্থিরতা বিরাজ করে। সেই অস্থিরতা আজকের বাংলাদেশে বিদ্যমান, সেই অস্থিরতারই একটা অংশ আমি মনে করি এটা। শুধুই অস্থিরতার অংশ নাকি আসলে নীতি নৈতিকতা এইগুলোরও কোনো ব্যাপার আছে? সব ক্ষেত্রে এটাই ঠিক, এটা খুব সংক্ষেপে বলেছে কিন্তু আসলে বড় অর্থে তাই। সকল জায়গার কিন্তু মেরুদণ্ড কিন্তু ভেঙে যায়। আমরা দেখতে পাচ্ছি না একটা আপাত কাঠামো রয়েছে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু সব কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তার কিন্তু বহিঃপ্রকাশ। নতুবা মানে যেখানে অনেক ক্ষেত্রে সব কিছু ব্যর্থ হবার পর একমাত্র ভরসা থাকে হচ্ছে বিচার বিভাগ। হ্যাঁ, আমরা পাকিস্তানেও দেখেছি কত সংকট, কিন্তু সেখানে বিচার বিভাগ ঐতিহাসিক কিছু রায় দিয়েছে। হ্যাঁ, পাকিস্তানের মতন দেশ, আমরা তো সেখান থেকে তো পিছিয়ে গেলাম। আবার তাদের বিচার বিভাগে খারাপ কিছু নজিরও তো আছে, কিন্তু আমরা খারাপ না, কিন্তু তাদের সেখানে যেটা মোস্তাফিজুদ্দি বলছেন যে পাকিস্তানের মিলিটারি ডিক্টেটর পারভেজ মুশাররফকে নাকানি চুবানি খাইতে হয় নাই, শুধু ক্ষমতা ছাড়তে হয়েছে। তো সেই ঘটনাগুলি যেখানে উদাহরণ তৈরি করলো, তাই ওই বিচারে তো আমরা তো পিছিয়ে গেলাম। আমরা কি দেখছি একটা মানে একটা খুব সিলি, মানে এটা মনে হচ্ছে যেন মানে আপনি আমি যেমন চাকরি করি না, একটা আমাদের লেভেলেও আমরা বোধহয় এখন সেই স্তরটাও পার হয়েছি। আরও নিম্ন স্তরে যেগুলি হয় সেই ঘটনাগুলো ঘটছে একবারে সর্বোচ্চ পর্যায়ে। এটা মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এবং পীর হাবিবের কথাটাই সত্য, আমি মানি যে যখন নাকি একটা জায়গায় যখন নাকি স্বাভাবিক কি বলে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো যখন নাকি ফেল করে, রাজনীতি যখন নাকি ঠিক মতন চলে না, অর্থনীতি যখন ঠিক মতন চলে না, প্রশাসন যখন ঠিক মতন চলে না, তখন অন্যান্য সব কিছু আবার ঠিক থাকবে আর এইগুলি ঠিকভাবে চলবে না, তা তো হয় না। তার কিন্তু বহিঃপ্রকাশ একটার পর একটা ঘটনা। আপনি দেখেন শিক্ষাঙ্গন থেকে শুরু করে আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ওই অবস্থার মধ্যে। আমি প্রসঙ্গক্রমে আনলাম যে বৃহস্পতিবারে আমরা ঢাকা শহরে একটা চরম নৈরাজ্য দেখে মনে করলাম যে না, মাঝখানে তো 2টা দিন ছুটির দিন আছে, নিশ্চয়ই সরকারি নীতি নির্ধারক মহল খুব দ্রুত বেগে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে হয়তো রোববারে একটা স্বাভাবিক জীবনযাত্রা দেখবো। কিন্তু আমরা সেই বৃহস্পতিবারের ঘটনা, যে নৈরাজ্যটা আমরা দেখলাম, সেই নৈরাজ্যটা কিন্তু আমরা রোববারেও দেখলাম। আইনমন্ত্রী কিন্তু বলেছেন যে বিচারপতি অপসারণ সংক্রান্ত যে আইনটি মন্ত্রিসভায় আগামী 2-3 সপ্তাহের মধ্যে উঠবে। ফলে এই বিষয়গুলি যে যা এখন ঘটছে তার সঙ্গে এর কোনো আসলে সম্পর্ক আছে কিনা, এই প্রশ্নের জবাব নিয়ে ফিরবো। নিচ্ছি মাত্র 40 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আইনমন্ত্রী বলেছেন গতকাল যে বিচারপতি অপসারণ সংক্রান্ত যে আইনটি আছে সেটি মানে এটি আর কি মন্ত্রিসভায় উঠবে। ফলে এখন যে এই প্রধান বিচারপতি তারকে নিয়ে যে চিঠি, এর সঙ্গে এগুলির কি কোনো সম্পর্ক? না, এটার সাথে এটা কোনো রিলেটেড না। আপনার সংসদে যখন আইন কার্যকর হবে, এই আইনটা যেদিন রাষ্ট্রপতি অনুমোদন দেবেন সেদিন যেটা আপনার এটা আইন হিসেবে কার্যকর হবে বাংলাদেশের সাংবিধানিকভাবে, তারপর থেকে যে কোনো কিছু ওই আইন বিধান অনুযায়ী চলবে।
এর আগেরটা কোনো কিছু ঘটবে না। সুতরাং এটা আজকে দেখার বিষয়, এই চিঠি পাওয়ার পরে রাষ্ট্রপতি খোলার পরে রাষ্ট্রপতি কি সিদ্ধান্ত নেন সেটা আমাদের দেখার বিষয়। এটা নিয়ে আসলে সামগ্রিকভাবে রাষ্ট্র কাঠামোতে এক ধরনের বিব্রত বা একটা অস্বস্তি হওয়ার, বিব্রত বলেই তো আজকে আমরা দেখলাম যে বঙ্গভবনে চিঠি দিয়েছে, বঙ্গভবন বলছে চিঠি পাইনি। অর্থাৎ এই যে পাওয়া না পাওয়া, পাইলে কি রিয়াকশন হবে, সুতরাং এখন না পাওয়ার খবরটাই আমি রেখে এটা মীমাংসা করা যায় কিনা, অর্থাৎ একটা সর্বোচ্চ একটা বিব্রতকর পরিস্থিতি। কারণ আপিল বিভাগের প্রধান বিচারপতির সাথে আপিল বিভাগের আরেকজন বিচার, এরকম দ্বন্দ্ব সংঘাত বহিঃপ্রকাশ, এবং এটা আমি এক ধরনের বলবো যে একটা মানে খুব ভালো সুস্থ একটা কম্পিটিশন। দ্বন্দ্ব সংঘাতের যে বহিঃপ্রকাশের কথা আপনি আজকে বলছেন, এটা বলতে পারেন চূড়ান্ত রূপ, কিন্তু এই প্রক্রিয়াতে গত কিছুদিন ধরেই আসলে ছিল। সরকার যদি সত্যিকার অর্থে বিব্রতকর অবস্থায় থাকে, কিংবা মানে রাষ্ট্র কাঠামো যদি বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে, তাহলে তো আগেই সমাধানের একটা উদ্যোগ নিতে পারতো নাকি? এটা তো সরকারের বিষয় না, বিচার বিভাগ তো স্বাধীন, সেটা রাষ্ট্রপতির কাছেই শেষ ঠিকানা। বিচারপতি শামসুদ্দিন মানিকও তার যত অভিযোগ তিনি রাষ্ট্রপতি কাছেই দিয়েছেন। সুতরাং এখন রাষ্ট্রপতি যেটা মোস্তাফিজ দিবু বললেন যে এটা একটা স্পর্শকাতর বিষয় বলেই বঙ্গভবন একটা দায়িত্বশীল জায়গা, সুতরাং গণমাধ্যমকে বলতে পারে না এটা পেয়েছি কিনা, এটা এড়িয়ে যেতে চেয়েছেন। সুতরাং এটা অতীত এইভাবেই করে আসলে দায়িত্বশীলরা, কিন্তু এইটা যেভাবে গণমাধ্যমে চলে আসছে, এটা কালকে মনে করেন মানুষের হাতে হাতে চলে যাবে, এইটা জিনিসটাই এড়িয়ে যেতে চেয়েছিলেন। এখন জানি না আপনারা তার চিঠিটা পুরোটা পড়েছেন কিনা, তিনি যে সমস্ত অভিযোগগুলি করেছেন এইগুলি আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াতে পারে, একটা যদি আভাস, একটা অনুমান যদি। এটা এখন রাষ্ট্রের এক নম্বর ব্যক্তিকেই হস্তক্ষেপ করে এর একটা আসলে নিরসন হওয়া দরকার, যেটি আগেই করা দরকার ছিল আর কি। মানে এই ধরনের আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাতের যে ঘটনাগুলো একের পর এক ঘটছে, আগের থেকেই তো এটা প্রথম না, এটা হলো চূড়ান্ত, হয়তো আমি বললাম যে একদম প্রকাশ হয়ে গেল, কিন্তু তার আগেই তো চলছিল। এবং এই বিষয়টা তো সরকারের সর্বোচ্চ পর্যায়ে, সরকার না রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে তো নিশ্চয়ই অবগত ছিল যে এটা নিয়ে একটা চূড়ান্ত একটা বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি হবে। সুতরাং আমি মনে করি যে এটা আরও আগে হস্তক্ষেপ করে এটার একটা নিরসন দরকার ছিল। নতুবা এই যে একটার পর একটা ঘটনাগুলো ঘটে, যে নিজেদের মানে ভেতরের সমস্ত খারাপ জিনিসগুলো বা রক্ত ঘাগুলো যে আমি বের করে দিচ্ছি, বের করে দেওয়ার মধ্যে দিয়ে তো আমি তো একেবারে সমস্ত অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করে আমাদের বোধহয় একটু দেরিতেই আমাদের উপলব্ধিটা হয়তো আসে। আপনি দেখেন যে 2002-03 সালে অপারেশন ক্লিন হার্ট যে অপারেশন মানে ওই সময় হয়েছিল, 57 জন মানুষ মারা গেছে। এত দিন পরে, এত বছর পরে এসে তাও এক ধরনের মানে অবমুক্ত আপনি বলতে পারেন যে হলো, সেটাও কি কম আসার কথা না? সেটা তো অবশ্যই সেই ধরনের, এটা বহুল বিতর্কিত ছিল এবং এটা দায় মুক্তি দেওয়ার কারণে তখন ওই সময় তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের পক্ষ থেকে এটার প্রতিবাদ ছিল। এটার কি সুদূর প্রসারী কোনো প্রভাব, কিংবা মনে করেন এখন এটার পরবর্তীতে তদন্ত হবে কিনা, সেই তদন্ত হলে শেষ পর্যন্ত মানে পুরো ব্যাপারটি কোথায় গিয়ে দাঁড়াবে, এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে বিএনপি জামায়াতের জোট সরকারের সময় অপারেশন ক্লিন হার্ট যেটি পরিচালিত হয়েছিল, তার দায় মুক্তি দেয়া হলো, এর কি আসলে গভীরে মানে অন্তর্নিহিত কোনো বিষয় কি আছে? আমার মনে হয় না, তবে এটা নিয়ে তো আওয়ামী লীগের একটা নির্বাচনী কমিটমেন্ট ছিল, আওয়ামী লীগের বক্তব্য ছিল ওই সময়, আওয়ামী লীগের খুব এটা শক্তভাবে এটার প্রতিবাদ জানিয়েছিল এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল এটার বিচারও দাবি ছিল তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের পক্ষ থেকে। কিন্তু এখন ঘটনাক্রমে যে পরিস্থিতি, এখন যেহেতু সেই দলটি ক্ষমতায় এবং এর গভীরে যেতে হলে মানে কাঠগড়ায় দাঁড়ানোর ব্যাপার থাকে যাদের, তাদের ব্যাপারে মানে আসলে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। স্বাভাবিকভাবে ওই সময় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল এই অপারেশন ক্লিন হার্ট। সুতরাং এটি নিয়ে সরকার খুব বেশি দূর এগোবে এটা আমার মনে হয় না। আমার মনে হয় যে এটা হয়তো একটা খারাপ জিনিস ছিল, রাজনৈতিকভাবে হয়তো সেটা সরকার প্রতিষ্ঠিত করতে পারবে। বিএনপি
বিএনপির দিকে আঙুল তুলে বলতে পারবে যে একটা খারাপ জিনিস তারা করে গিয়েছিল, সেটার আমরা দায় মুক্তি দিলাম। কিন্তু এটি নিয়ে তদন্ত হবে, ইনভেস্টিগেট হবে। যেটা বলা হয়েছে যে ক্ষতিগ্রস্তরা বিচার, সেই বিচারের কাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে না, পারবে। যদি আসলে সেই কাঠগড়ায় দাঁড়ানোর ব্যাপার না থাকে, তাহলে আপনি দেখেন ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে 100 কোটি টাকার তহবিলের কথা কিন্তু গঠনের নির্দেশ কেন দেয়া হবে না? এটাও কিন্তু আমি ক্ষতিপূরণ আমার তো না, আমি তো বিচার চাইবো। তখন আপনি বিচার চাইছেন, এটা দয়ার ব্যাপার না। না, আমি আমার টাকার দরকার নেই, আমি যদি বিচার চাই যে আমার সন্তানকে, বিচার প্রার্থী যদি সেটি মনে করে। এটা বিষয়টা হলো গিয়ে যে আপনার 2003 সালে যে অপারেশন যে ক্লিন হার্টটা পরিচালনা হয়েছিল, যেটা মুস্তাফিজুদ্দিন বলছেন যে তখন বিরোধী দল তার নেতাকর্মী অনেক এটার শিকার হবে, এটা তারা আশঙ্কা করেছিল এবং তারা অভিযোগও করেছিল। আর আপনি এটা বলছেন যে 57 জন ওই সময় মারা গিয়েছিল এবং ওইটা একটা অমানবিক অপারেশন হিসেবে চিহ্নিত হয়েছিল। কারণ যখন এই ধরনের অপারেশন হয় তখন ব্যাপক চাঁদাবাজি ছিল, সন্ত্রাস ছিল। সন্ত্রাস দমন করতে গিয়ে সরকার এটা পরিচালনা করেছিল। করতে গিয়ে দেখা গেছে সরকারি দলের অনেকেও এইটার জন্য ভুক্তভোগী হয়েছে এবং এটার শিকার হয়েছে। কিন্তু সরকার যেটা করেছিল তার এই অপকর্মটাকে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যখন এই ধরনের অপারেশন পরিচালনা করেন, মানুষের মৌলিক অধিকার যখন হরণ করেছে, আমি অপরাধী, আমাকে আইনের আশ্রয় নিতে হবে এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে আমার বিচারটা করতে হবে। সেখানে যখন বাংলাদেশের রাজনীতিতে, শাসন ব্যবস্থায় অনেকগুলো অমানবিক শব্দ ডিকশনারিতে স্থান পেয়েছে, ক্রস ফায়ার, গুম, আপনার এই যে কি বলে বন্দুকযুদ্ধ। অপারেশন ক্লিন হার্টের সময় ছিল হার্ট অ্যাটাক, যে তারা পৌঁছলেই হার্ট অ্যাটাকে মানুষ মারা যাচ্ছে। তো ওই সময় নিয়ে একটা কথা ছিল, 2001 সালে 2/3 আসন নিয়ে বিএনপি জামাত ক্ষমতায় এসেছিল। অপারেশন ক্লিন হার্ট যখন পরিচালনা হলো তখন একটা চুটকি চালু হয়েছিল, একটা রসালো গল্প বলা হয়েছিল যে একটা উপজেলায় গিয়েছে, একটা নদীতে অপারেশনের সঙ্গে যারা যুক্ত তারা গিয়েছিলেন, তারা যাওয়ার পর একটি লোককে তারা ধরে এনেছেন, এনে বলেছেন তাকে অভিযুক্ত, তার বিরুদ্ধে অনেক অভিযোগ, বলেছেন যে তুমি এই নদীতে 10টা ডুব দাও। এই লোকটি তখন 20টা ডুব দিয়েছে। তখন তারা আবার ক্ষুব্ধ হয়ে বলেছে, তোমাকে বললাম যে 10টা ডুব দিতে, তুমি কেন 20টা ডুব দিলা? বললো যে 10টা ডুব আপনাদের নির্দেশে দিয়েছি, আর আরো 10টা দিয়েছি আমার কাফফারা, কারণ আমি বিএনপিকে ক্ষমতায় এনেছিলাম বলে আজকে আমার এই পানিশমেন্ট খেতে হচ্ছে আপনাদের হাতে। এই যে মানুষকে নাজেহাল করা, এটা তাদের এই বিচারিক ক্ষমতা তাদের ছিল না। কিন্তু এইভাবে মানুষকে অন্যায়ভাবে অপদস্থ করে মানুষকে নির্যাতন করা হয়েছিল। নির্যাতনের অধিকার তাদের ছিল না, এটা তারা নিতে পারেন না একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। যখন সংবিধান এবং আইন বিধিবিধান বহাল থাকে, আদালত বিদ্যমান থাকে, তখন আপনি যে কাউকে গ্রেফতার করে আপনি থানায় দিবেন, থানা থেকে কোর্টে চালান হবে, কোর্ট থেকে বিচারে তার যা হবার তাই হবে। সেই রকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো আসলে এখনো সরকার সেইটাকে ইনডেমনিটি দিয়ে আইন পাশ করেছিলেন। সেটি ছিল সংবিধান পরিবর্তী। যেভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো বর্বরিচিত ঘটনাকেও 21টা বছর এই দেশে আপনার পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল ইনডেমনিটির কালো থাবা দিয়ে, ইনডেমনিটির সেই অধ্যাদেশ দিয়ে, এবং সেইটি আওয়ামী লীগ 96 সালে ক্ষমতা এসে সেটি বাতিল করেছিল। আর এইবারে প্রবীণ আইনজীবী জেদাই খান পান্না তিনি একটি রিট করেছিলেন, সেই রিটের প্রেক্ষিতে সেখানে বিচারকরা রায় দিয়েছেন, এটিকে বাতিল করেছেন এবং এটা বিচারের দরজা খুলেছেন। যেটা মুস্তাফিজুদ্দিন বলছেন যে সরকার বেশি অগ্রসর হবে না। আমি বলছি, এখন আমি জানি যে সেই দিন আপনি আমাকে টর্চার করেছিলেন, আমার ভাইকে হত্যা করেছিলেন ধরে নিয়ে, এখন আমি বাদী হয়ে মামলাটা দায়ের করতে পারবো, আমি আমার মৌলিক অধিকারটা এখন ফিরে পাবো। এই মৌলিক অধিকার পাওয়ার দরজাটা এখন উন্মুক্ত হলো। তো সেটাই বলছিলাম, যদি কেউ মামলা করে সেই ক্ষেত্রে অন্যান্য সরকারের জন্য এটা একটা ইঙ্গিতবহ যে শুধু শাসন ক্ষমতা দিয়ে সবকিছু দিয়ে পার পাওয়া যায় না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডটাকেও সেইভাবে পার পাওয়া যায়নি, সেটার বিচার হয়েছে বাংলাদেশে, এবং ক্লিন হার্টের যে অন্যায়টা ছিল সেইটারও বিচার হবে। এমনকি আমি যদি বলি যে 1/11-এর সময় যাদের উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, তারাও হয়তো একদিন এটার ফলাফল পাবেন এবং তাদের সেই বিচার পাবেন। যদি গণতান্ত্রিক এবং সাংবিধানিক শাসন ব্যবস্থা যত বিকশিত হবে, তখন ক্রসফায়ারগুলোর বিচারও আসতে পারে। যদি শব্দ আছে, সেই কারণে আমি বলছি যে যেহেতু যদি শব্দটা পীর হাবিবের, এটা খুবই অনেক কথার মধ্যে যে এটা হবে যদি সাংবিধানিক এবং গণতান্ত্রিক কাঠামো, সত্যিকারের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমাদের বর্তমান অবস্থায় এই যে যদি দিয়ে আসলে প্রত্যাশাটা এই মুহূর্তে করা যাচ্ছে না। কারণ আমি বললাম তো যে এটার ব্যাপকতা এবং এর গভীরতা এত বেশি যে এইটা এই মুহূর্তে ধারণ করা সরকারের পক্ষে বা বর্তমান বিচার ব্যবস্থার পক্ষে এটা খুবই কঠিন। সুতরাং যেটি হচ্ছে যে ক্ষতিপূরণ হতে পারে, অর্থাৎ এটা ধরে নিতে হবে যে রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে যেমন ক্ষতিপূরণ দেওয়া হয়, সেইভাবে হয়তো ক্ষতিপূরণটা দিয়ে হয়তো আপাতত প্রকৃত বিচারটা করা সম্ভব হবে না। যে এটা চাই না,
সেক্ষেত্রে তো এটা আবার নানান আইনি জটিলতাও তো পড়তে পারে। না, যেটাকে সংবিধান যখন হাইকোর্ট যখন একটা রায় দিয়ে দেন তখন অ্যাপিলেট ডিভিশন সেটাকেই অন করেন, এবং এটা যেহেতু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, কারণ সংবিধানে কোনো রাইটই নাই আপনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমাকে ধরে নিয়ে গিয়ে আপনার হত্যা করা বা নির্যাতন করা। মোস্তফা ফিরোজ যেমনটা বলছিলেন যে সরকারের জন্য ব্যাপারটা খুব কঠিন হয়ে দাঁড়াবে, সেটা হতেই পারে সরকারের জন্য। উনি যে পয়েন্ট থেকে বলছেন যে একটা বিশেষ বাহিনীর, বিশেষ করে আমাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটা পরিচালিত হয়েছিল, এই কারণে এটাও একটা স্পর্শকাতর বিষয়, এই কারণে বলছেন। কিন্তু সরকার তো সেই দায় এড়াতে পারে না। মনে করেন 21শে গ্রেনেড হামলা হয়েছে, সেখানে সরকারের অনেকগুলো সংস্থার অনেকেই ইনভলভ ছিলেন, এটা আজকে বেরিয়ে আসছে অনেকগুলো ঘটনায়, কিন্তু সরকার তো দায় এড়াতে পারে না ওই সময়ের। এই জন্য এইসব তবে পিঠাবের সাথে আমি একটু দ্বিমত করি। 21শে আগস্টে এটা একটা রাজনৈতিক ঘটনা প্রবাহ ছিল, এবং ওখানে রাজনৈতিক কারণে যে যে সংস্থারই থাকুক না কেন তাদেরকে হয়তো কাট করায় আসামি করা সম্ভব, কিন্তু এটা কিন্তু একেবারে পুরো একটা মানে একটা সরকারি সিদ্ধান্ত, একটা বাহিনীর সিদ্ধান্ত। সুতরাং এটার কিন্তু শেকড়টা আমি বলছি, বারবার বলছি যে অনেক গভীর। এইটা নিয়ে সবাইকে কাট করায় আনা, কিন্তু এটা কোনো বাড়াবাড়ির কোনো কথা নয়। 111-এও কিন্তু কেউ কেউ মাঠ পর্যায়ে বাড়াবাড়ি করেছিলেন, করে গোটা কর্মসূচিটাকেই পণ্ড করে দিয়েছিলেন। এই বাড়াবাড়ি যারা করেছেন তাদের অবশ্যই, কিন্তু আমরা 111-এর সাথে যারা তাদেরকেও কাট করে আনা সম্ভব। জানেন যে 111-এরটা আজকে আব্দুল জলিল মারা গেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এখনো জীবিত, তারা আকুতি জানিয়েছেন বিচারের জন্য। এটা আজকে হয়তো হয় নাই, কিন্তু ভবিষ্যতে যে হবে না সেটাই বলছি, যে যদি ভবিষ্যতে যে হবে না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে 21 বছর পরে শুরু হয়েছে, ফাঁসি হয়েছে আরো পরে, কিন্তু কিন্তু এদেরকে রক্ষা করার চেষ্টা হয়, কেউ না কেউ করে, কিন্তু এটাকে রক্ষা করা যায় না। আমি এই কথাটাই বলছি। এখন অপারেশন ক্লিন হার্টের এটা তো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্তের মধ্য দিয়ে হয়েছে, ফলে সেই সময় যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন শীর্ষে, যারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে সে সময়কার, ধারাবাহিকভাবে তো এটার ভিতরে তাহলে অন্তর্ভুক্ত হতে পারেন। কিন্তু হ্যাঁ, অনেকের দায়ী চলে আসে। আমি সেটা বলছি যে শুধুমাত্র যদি এটা একটা রাজনৈতিক ঘটনা প্রবাহ থাকতো, শুধুমাত্র বিএনপি অবস্থানটা থাকতো, শুধুমাত্র লুৎফুজ্জামান বাবরের ব্যাপার থাকতো বা তারেক রহমানের ব্যাপার থাকতো, সেটা একটা বিষয়। কিন্তু তার সাথে আবার যেই বাহিনীটার মানে সংশ্লিষ্টতা, সেইটাকে নিয়ে এসে বিচারটা, হ্যাঁ সেটা যদি হয় এইটা তো ভালো, এটাই তো হওয়া উচিত, এটাই তো আমরা মনে করেন একটা সময় বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারাও তো সেনাবাহিনীরই একটি অংশ, বিক্ষুব্ধ একটা অংশ তো ছিলেন। পরবর্তীতে তো বিচার তো হয়েছে। হ্যাঁ, বিচার হয়েছে। আমি তো বলছি যে একটা রাজনৈতিক ঘটনা এবং একটা বিচ্ছিন্ন, তখন ওই সময় সরকারের সিদ্ধান্ত ছিল না বা সেনাবাহিনীর সিদ্ধান্ত ছিল না। সেনাবাহিনীর বিপদগামী কিছু বিপদগামী সদস্যদেরকে বিচার করা যায়, কিন্তু একটা সংস্থা যখন কি পুরো সংস্থা একটা সিদ্ধান্ত নেয়, সরকার সিদ্ধান্ত নেয়, সেইগুলিকে টেনে এনে বিচারের, এখন আমি বলছি যে বিচার বিভাগের যে ব্যবস্থাটা এবং রাজনৈতিক প্রতিষ্ঠানগত যে কাঠামোটা আমরা এখন দেখছি, সেই কাঠামোর আওতায় এই অপারেশন ক্লিন হার্টের দায় মুক্তির বিচার, এটা সত্যি কঠিন। যতই কঠিন হোক, কিন্তু একটা উন্মুক্ত ব্যাপার যে হয়েছে, একটা পথ কঠিন বলে আমি বিরোধিতা করছি না, প্রশংসার দাবি রাখে। আমরা একটা নিশ্চিত ছোট্ট একটা বিরতির সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আপনি জানেন যে গতকাল আসলে সারা দিনই ঢাকা প্রায় অচল হয়েছিল, সব কাগজই কম বেশি এটাই শিরোনাম করেছে, ছাত্র বিক্ষোভে অচল ঢাকা, শিক্ষার্থীদের আন্দোলনে অচল ঢাকা। একেবারে ঢাকা কিন্তু একেবারে অবরুদ্ধ হয়ে গেছিল। এই যে ভ্যাট নিয়ে অর্থমন্ত্রী এক এক সময় এক এক রকম বক্তব্য দিচ্ছেন, এনবিআর থেকে এক এক রকম বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছেন। আসলে এই ঘটনাগুলি কি এক জটিলতাটাই আরো বাড়াচ্ছে না? অবশ্যই। এবং সরকারের আমরা এই আলোচনা শুরুতেই বলছিলাম যে সরকারের বিভিন্ন ক্ষেত্রে যে সমন্বয়হীনতা এবং কোনো যে কাজের যে ধারাবাহিকতা নাই, একটা লেজে গোবরে একটা অবস্থা, এবং সব কিছুতেই একটা উপেক্ষা করা, অবহেলা করা। তারা মনে করে যে বড় বড় রাজনৈতিক সংকট যখন আমরা উতরে আসলাম তখন আর কোনো কিছুকে কেয়ার না করা, এই যে ড্যাম কেয়ার একটা মনোভাব নিয়ে তারা এগোচ্ছে। আমি আপনার অন্য একটা আলোচনার ক্ষেত্রে বলেছিলাম যে বৃহস্পতিবারের এই একটা
চরম নারকীয় অবস্থা থেকে নগরবাসী মনে করেছিল নিশ্চয়ই শুক্র শনিবারের মধ্যে সরকারের এখন যে ডাইনামিক সরকার নিশ্চয়ই খুব দ্রুত বেগে এই সংকট সমাধান করবে এবং রোববার থেকে একটা শান্তিপূর্ণ অবস্থা দেবে, কিন্তু দেখা গেল যে তাদের মধ্যে সেই বোধ উপায় হয়নি। এবং আজকে কি হলো, আজকে দুটি ঘটনা ঘটলো। আজকে সারা দেশের মানুষ দেখলো দুটি ঘটনা, মানে অসহনীয় বিড়ম্বনা, যানজট, দুর্ভোগ। তা সত্ত্বেও আন্দোলনকারীদের একটা ভিন্ন একটা চেহারা দেখলো, যে কত সুশৃঙ্খলভাবে আন্দোলন হতে পারে, কত অহিংস আন্দোলন হতে পারে এবং তার ব্যাপক এবং তার মাত্রা যে কত ব্যাপক হতে পারে সেই জিনিসটাও লক্ষ্য করলো। কিন্তু সেটা তো এটার জন্য কিন্তু সরকারের কোনো সুনাম আসলো না। সরকার এবং ব্যর্থতাটা আরো একদম স্পষ্ট হয়ে গেল। গভর্নমেন্টের পক্ষ থেকে হয়তো এরকম একটা ধারণা ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই উচ্চবিত্তের, তারা তো আন্দোলন সংগ্রাম করে না। বিষয়টা সেইটা না, বিষয়টা হলো তারুণ্যের জায়গা। এখানেই সব শাসকরা ভুল করে। পৃথিবী ধরে বাদ দিলাম, আমি পৃথিবীর কথা, ইউরোপের রেনেসার যুগ বাদ দিলাম, আমার দেশের যে গণজাগরণ, যে বিপ্লব যতবার ঘটেছে, যত পরিবর্তন, সব পরিবর্তনের তারুণ্যই শক্তি, তারুণ্যই নেতৃত্ব দিয়েছে। এবং সরকারের বিরুদ্ধে যত ধরনের অসন্তোষ, সব অসন্তোষী আজকে তাদের বুকের ভিতরে যে যন্ত্রণা, সেইটা এই 7% না 7.5% ব্যাট নিয়ে তাদের সেইটা উন্মোচিত হয়েছে, সেটা রাজপথে এসেছে। এবং আজকের তারুণ্য যে মডার্ন, তারা যে বাসে আগুন দিতে জানে না, না দিয়ে যে তারা রাস্তা অচল করে দিতে পারে, একটা ক্যাপিটাল সিটিকে তারা ডেড সিটিতে পরিণত করতে পারে, সেটাই এটা দিউ ভাই বললেন। এবং এটা প্রমাণ ভয় ছিল না, এবং কোনো ভয় ছিল না, মানুষের মধ্যে ইয়ে ছিল না। তারা গাড়ি আসছে, বাস আসছে, তারা থামাচ্ছে, তারা সেটাকে নামিয়ে দিচ্ছে, আটকায় দিচ্ছে, তারা সাইড করে দিচ্ছে, তারা ওইটা ভাঙচুরও করে নাই, কিছু করে নাই। কিন্তু প্রধানমন্ত্রী যেখানে বলছেন সংসদে দাঁড়িয়ে যে ছাত্ররা ট্যাক্স ভ্যাট দেবে না, ভ্যাট দেবে মালিকরা, অর্থমন্ত্রী সেখানে বলছেন প্রতিদিন তারা 1000 টাকা পকেট মানি তারা খরচ করে, তারা মাসে 30,000 টাকা খরচ করতে পারলে আমাকে 75 টাকা কেন দিতে পারবে না? এই যে ছাত্রদের উপর চাপিয়ে দেওয়া, ছাত্রদের তখন এটা আমাদের সময় আমরা 2013 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2013 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2 টাকা ছাত্র বেতন বাড়ানো হয়েছিল, সেইটা রাখতে পারে নাই ব্যাপক ছাত্র বিক্ষোভের কারণে। কারণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রিক এটাই ছিল, একসময় ছাত্র রাজনীতিটাই ছিল, বই খাতার দাম কমাতে হবে, হলে হলে সাবসিডি বাড়াতে হবে, এইগুলো ছিল আমাদের সময় স্লোগান, পোস্টারের ভাষা। মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি আসলেই ডেইলি 1000 টাকা খরচ করে? তাদের একটা সময় ধারণা ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে একটু উচ্চবিত্তের সন্তানরা, সেই কনসেপ্ট কি আসলেও আছে? সেটা কিন্তু নেই। এখন ব্যাপারে হচ্ছে কি, অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না, অনেক গরিব ঘরের, এখন তারপরও তার সন্তানকে পড়াতে হবে। এখন বাধ্য হয়ে কিন্তু তার সমস্ত ভিটে মাটি বিক্রি করে হলেও একটা চায় যে সন্তান একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক, সর্বোচ্চ অন্তত একটা ডিগ্রি হোক, ডিগ্রি হলে সে একটা ভালো চাকরি পাবে, সেই আশায়। কিন্তু এটা কিন্তু তার কোনো স্বস্তি না। যদি প্রচুর পাবলিক বিশ্ববিদ্যালয় থাকতো, ঢাকা বিশ্ববিদ্যালয় মনে করেন যে একসঙ্গে 2 লাখ 3 লাখ যদি আসন থাকতো, তাহলে তো কেউ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াতো না, পাবলিক বিশ্ববিদ্যালয়। সুতরাং এতে সামর্থ্য নেই। এটা আমি মনে করি যে এই যে ছাত্রদের প্রতি, মানুষের প্রতি অর্থমন্ত্রী এক ধরনের উপহাস ঠাট্টা করলো। কারণ তারা এমনিতেই এই 7.5% ভ্যাট দিতে পারছে না, তার মধ্যে যদি বলে যে তারা ডেলি 1000 টাকা খরচ করে, 1000 টাকা খরচ করে মানে আমরা এখানে যে 3 জন আছি কেউ পারি আমরা? চলেন আমরা আসলে তাদের অবস্থানটা কেমন, আমরা একটু বগুড়ায় চলে যেতে চাই। সেখানে আছেন রেজাউল বারী, তিনি তার একজন অভিভাবক, তিনি আপনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তার সন্তান পড়ে, আমরা একটু তার কাছে যেতে চাই। জি রেজাউল বারী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি একটু বলেন যে 7.5% ভ্যাট দিতে আপনার অসুবিধা কোথায়? আপনি তো অনেক টাকা খরচ করে আপনার সন্তানকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। ধন্যবাদ। আসলে অনেকটা খরচ করে পড়াচ্ছি, এটার কারণ তো আছে। কারণটা হচ্ছে যেখানে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা খুবই নগণ্য আমাদের দেশে, যার জন্য যে পরিমাণ শিক্ষার্থী প্রতি বছর বের হয়, তাদের জন্য সরকারি বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া কিংবা সরকারি মেডিকেল কলেজ বলেন, ইঞ্জিনিয়ারিং কলেজ বলেন, চান্স পাওয়াটা অনেক কঠিন ব্যাপার হয়ে যায়, কম্পিটিশন এত। যার জন্য অভিভাবকরা আমরা নিরুপায় হয়ে বলতে পারেন যে অনেক কষ্টে হলেও, অনেক ক্ষতি স্বীকার করে হলেও আমাদের সন্তানদের একটা ভালো বিশ্ববিদ্যালয়, অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেগুলো ভালো আছে দেওয়ার চেষ্টা করি। যার সুবাদেই
আমার মেয়েকে আমি আমার আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে ভর্তি করাই। এখন আপনি তো যথেষ্ট পরিমাণ টাকা খরচ করেই পড়াচ্ছেন, 7.5% ব্যাট এর সঙ্গে যুক্ত হলে অসুবিধাটা কোথায়? অনেক অসুবিধা। 7.5% ভ্যাট এটা তো ম্যাক্সিমাম একটা মানে অর্থ আমি মনে করি। আর সবচেয়ে বড় কথা যে শিক্ষার্থীরা কেন ভ্যাট দেবে? শিক্ষার্থীরা ভ্যাট দেয় কারা? যারা ইনকাম করবে তারা ভ্যাট দেবে। যদিও আমাদের অর্থমন্ত্রী সাহেব বলেছেন যে বিশ্ববিদ্যালয় প্রথমে বলেছিলেন যে বিশ্ববিদ্যালয় ভ্যাট দিবে, শিক্ষার্থীরা না। কথা বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে বলেন। আবার একটা ক্যালকুলেশন করে দেখাইছেন যে সেমিস্টার ফি যদি 50,000 টাকা হয়, এই 50,000 টাকার ভিতরে 3,500 টাকা এরকম একটা ক্যালকুলেশন করে সেটা বিশ্ববিদ্যালয় পে করবে। এটা কি সম্ভব? ভ্যাট দিবে কারা? যারা যেমন দোকানে যদি আমরা একটা জিনিস কিনতে যাই, তাহলে যে কাস্টমার সেই কিন্তু ভ্যাট দেয়। তাহলে ওখানে যারা শিক্ষার্থীরা পড়াশোনা করে তারাই ভ্যাট দিবে। এটাই প্রযোজ্য কিংবা এটাই হওয়া উচিত। কিন্তু এইটা তো বাড়তি একটা চাপ প্রত্যেকটা অভিভাবকের প্রতি। এবং একটা কথা ঠিক যে বেসরকারি ইউনিভার্সিটি মানেই যে সেখানে উচ্চবিত্ত ছেলেমেয়েরাই লেখাপড়া করে তা নয়। অনেকে আছে খুব কষ্টে জায়গা জমি বিক্রি করে হলেও তার ছেলেমেয়েকে উচ্চশিক্ষার জন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করায়। তাদের কথাটা বিবেচনা করা উচিত না, সেটাই। তাহলে আমি তো সেটাই বলছি যে আসলে আপনার শিক্ষা নিঃসন্দেহে অধিকার, কিন্তু আপনি যখন মানে কি বলা যায়, আপনি যখন কোন কোন রেস্টুরেন্টে আপনি খাবেন, আপনি কি খুব দামি রেস্টুরেন্টে খাবেন নাকি কম দামি, সেটা কিন্তু আপনি ঠিক করে নিতে পারছেন। সেই ক্ষেত্রে আপনি যখন অনেক টাকা খরচ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছেন, সেটা এতদিন তো আপনি যেই অনেক টাকা টিউশন ফি দিচ্ছেন সেই প্রশ্নটা এতদিন তুলেন নাই, আজকে কেন শুধু ভ্যাটের জন্য প্রশ্নটি তুলছেন? না, এটাও একটা যে বললাম তো বেসরকারি ইউনিভার্সিটি পড়ানো মানে একটা বাড়তি চাপ। তার উপর যদি আরও বাড়তি চাপ হয় তাহলে তো এটা একটা কঠিন ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, মানুষের আয়ের সঙ্গে সঙ্গতি রেখেই কিন্তু খরচ করে। আপনি বললেন যে একটা রেস্টুরেন্টে খেতে যেতে হলে আমার আয়ের উপর নির্ভর করেই কিন্তু আমি সেই রেস্টুরেন্টে যাব, যে কোন জায়গায় গেলে আমার জন্য এটা মানানসই হয়। তা আমি আগেই বলেছি যে আমার ছেলে বা মেয়ে, একজন অভিভাবকের ছেলে বা মেয়ে, তা একবেলা খেয়ে একবেলা না খেয়ে হলেও তার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে চায়। আমরা যদি বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, তাহলে ওইটার দিকে সকলের নজর রাখা উচিত। জি, রেজাউল বারী ঈসা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আসলে সবাই চায় নিজের সন্তান একটু ভালো শিক্ষায়। জি, আমি শুনবো ওনার কথার বিশ্লেষণ, আপনাদের কাছে শুনবো। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে আমরা একজন অভিভাবকের বক্তব্য শুনছিলাম বিরতিতে যাওয়ার আগে। সবাই চায় নিজের ছেলে মেয়েকে ভালো জায়গায় পড়াতে, মানে ভালো করে শিক্ষিত করতে, কিন্তু মানে শিক্ষা নিঃসন্দেহে পণ্য না। কিন্তু যে অনেক বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স না পাওয়ার কারণে তাদের সন্তানকে তো মানুষ করতে হবে। যেটাকে দুবাই বলেন যে ভিটে মাটি বিক্রি করেও চেষ্টা করে, কেউ দেশের বাইরে পাঠিয়ে দেয়, ভারতে টারতে অনেক জায়গায় যায় এখন। কিন্তু ব্যাপারটা হলো গিয়ে যে আপনার মালয়েশিয়ায় অনেক স্টুডেন্ট চলে যায় এখন, চিন্তা করে যে এর কাছাকাছি টাকায় পরে পড়ানো যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি একটা যুক্তিসঙ্গত কথা বলছেন যে ভোক্তা সেই তো দেবে ভ্যাট, এবং এখান থেকে কিন্তু অর্থমন্ত্রী এই জায়গা থেকেই কিন্তু উনি ঠিকই বলেছেন যে ছাত্ররাই দেবে। যেটা ডক্টর ফরাসউদ্দিন বলেছেন যে শিক্ষা কোনো পণ্য নয়, সুতরাং কিসের ব্যাট, এখানে ব্যাট চলবে না। এবং তিনি বলছেন তাদের স্টেট ইউনিভার্সিটিতে তারা 3 বছর কোনো ফি বাড়াবে না। আপনি ভ্যাট দিলেই যে শিক্ষা পণ্য হয়ে গেল আর না দিলে পণ্য হলো না, ব্যাপারটা কিন্তু তা না। অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তো অনেক আগে থেকে শিক্ষাকে পণ্য বানিয়েছে। এটাই মনিটর করে না অনেক প্রাইভেট। যেমন আমাদের সময় বিশ্ববিদ্যালয় বলতে বোঝানো হতো যে এটা একটা জ্ঞানের মন্দির, এখানে জ্ঞান আহরণের তীর্থস্থান, এবং যারা শিক্ষাদান করতে তাদেরকে মনে হতো পুরোহিতের মতো, পণ্ডিতের মতো, তারা সেই অভাবেই হাঁটাচলা করতেন। আর এখন বিশ্ববিদ্যালয়, অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট বিক্রি হতো।
যাচ্ছে, দ্রুত এটা একটা প্রোডাকশন হাউস, সার্টিফিকেট নিচ্ছে, কাজে যোগ দিচ্ছে, চলে যাচ্ছে কাজের মধ্যে, কর্মক্ষেত্রে। এই যে বের করার প্রবণতা, এটা তো সরকার মনিটর করছে না। 2010 সালে আইন হয়েছিল যত্রতত্র বিশ্ববিদ্যালয় তার ক্যাম্পাসে যেতে হবে, এখন পর্যন্ত ক্যাম্পাসে যাওয়া হয় নাই। যখন যে সরকার ক্ষমতা আসে তার লোকজনকে অবাধে বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় করার। এখানেই তো শিক্ষা একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আপনি একটা শপিং মল মুড়ে মুড়ে, রাস্তার মুড়ে মুড়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমি বলছি, এই জন্য আজকে ঢাকা দেখেন অচল। তারপরে দেখেন আমাদের শিক্ষামন্ত্রী কি শুধু এই বছরের প্রথম দিন বই পাঠানোর দায়িত্ব না শিক্ষামন্ত্রী? এই ধরনের একটা অরাজক অবস্থা, আপনি আমার কুটা নগরবাসীর জন্য দুর্ভোগ, আপনি একটা আলোচনার রুদ্ধদ্বার খুলেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর কিন্তু কোন রকম তা বলছি না, আমি আরেকটা কথা বলি, আমি শেষ করছি, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেসব প্রতিষ্ঠান নেতৃত্ব দিচ্ছে পেশাজীবীদের, তারা আজকে বলছেন যে স্বতন্ত্র বেতন কাঠামো দাঁড়াতে পে স্কেলের পরে। অর্থমন্ত্রী বলছেন যে তাদের সেই জ্ঞান নাই পে স্কেল বুঝার, কিন্তু তারাও আন্দোলনে নামছেন। তারা তো সরকার পক্ষেরই যারা নেতৃত্ব দিচ্ছেন। আলোচনা দরজা খোলা যায় না, আপনি দ্রুত আলোচনায় বসতে পারেন না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মালিকদের নিয়ে বসতে পারেন না, আপনার এই সরকারি বিশ্ববিদ্যালয়ের যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যেসব প্রতিনিধি সংগঠন আছে তাদের নেতৃত্বের সঙ্গে আপনারা বসতে পারেন না। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সেখানে মনে করেন 5 মাস ধরে একটা অচল অবস্থা, সেখানে অধ্যাপক এক পক্ষ যেই দিনই উপাচার্য হয়ে যান যখন, তিনি কাজ করতে পারেন না। ওইখানে সক্রেটিসের অবয়ব নিয়ে ইয়াং জেনারেশন কাছে প্রচন্ড পপুলার আমাদের জাফর ইকবাল, এবং তিনি তার স্ত্রীর যে একটা ধাপট থাকতে হবে, এটা যেমন সত্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনেক ভুলভ্রান্তি, আমি বলছি উপাচার্যের অনেক একগুয়েমি থাকে। এই সবগুলোই, কেউ কিন্তু ফেরেশতা নয় বিশ্ববিদ্যালয়, কিন্তু সিলেটের অর্থমন্ত্রী, সিলেটের শিক্ষামন্ত্রী, তারা 5 মাস ধরে একটা আলোচনার টেবিলে এনে এই জিনিসটারও মীমাংসা করছেন না। এটাই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, তো আলোচনাই হলো মীমাংসা। গোটা শিক্ষাঙ্গনে আপনি দেখেন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো আছেই, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে আছে, সরকারি কলেজগুলো শিক্ষকরা আন্দোলনে আছে, এখন প্রাথমিক মাধ্যমিক শিক্ষকরা আন্দোলনে আছে। এবং এটা তো মানে শুরু থেকেই আপনি পেন্ডোরার বাক্স খুলে দিয়েছেন। এখন যে এটার যে ডালপালা কোন দিক দিয়ে গজাবে এবং কত দূর পর্যন্ত বিস্তৃত হবে, সরকার এখনো কিন্তু টনক নড়ছে না। আমি তো এটা বললাম যে এই ঢাকা শহরে এই 2 দিনের এতে কিভাবে নিশ্চুপ হয়ে থাকলো। পীর হাবিব সত্যিই বলেছে যে ব্যাপক পর্যায়ে আলাপ আলোচনা, যারা তারা তো কেউ সরকার বিরোধী। আপনি কি এখন এদেরকে বলবেন যে এরা স্বাধীনতা বিশ্বাস করে না, এরা এখানে জামাত শিবির বিএনপির ইন্ধন আছে? আপনি এই কথা বলবেন? আপনার তাদের সাথে বললে হবে না তো। এইটা বাস্তবে আপনার আন্দোলন করছে কারা? আপনার লোকজনই কিন্তু করছে, তাদেরকে আপনি ঠেলে দিলেও পারবেন না। ছাত্রলীগ কিন্তু এই আন্দোলনে সমর্থন দিয়েছে, অবশ্যই দিতে হবে, জনপ্রিয়তা রক্ষার জন্য দিচ্ছে, ব্যাপক তারুণ্যের শক্তি না। আর সরকার মনে করছে যে বিএনপি তার প্রধান রাজনৈতিক শক্তি ঘুমিয়ে গেছে, ওদেরকে শুইয়ে দিতে পেরেছে রাজনৈতিকভাবে, সুতরাং সব সমস্যার সমাধান হয়ে গেছে। এতে সরকার আরো দম্বের জায়গায় চলে যাচ্ছে। এইটা কোনো পথ না। আজকের বিশ্ববিদ্যালয়ে গতকাল যে ঘটনা ঘটেছে ঢাকায় শহরে, যে অবরুদ্ধ অবস্থা ঢাকাবাসী, একটা সহিংসতা যদি ঘটতো, 10টা প্রাণহানির ঘটনা যদি ঘটতো, তাহলে কি হতো? এবং সবচেয়ে বিপজ্জনক হচ্ছে কি, যে শিক্ষিত তরুণরা কিন্তু নেতৃত্ব হাতে নিচ্ছে। এইটা যদি সরকার যদি মনে করে যে ঘুমিয়ে থাকবে, এটা 2 দিন পরে ঠিক হয়ে যাবে, এটা ঠিক হওয়ার মতো না। একটা থেকে আরেকটা বিভিন্ন পেশাজীবীরা যখন নাকি মাঠে নামবে, সংগঠিত হবে, তখন কিন্তু এটা কোন দিকে টার্ন নেবে এটা কেউ বলতে পারে না। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে দিতে চাই 111 কিন্তু এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ 111 সরকারের সমস্ত পিলারগুলোকে ভেঙে দিয়েছিল। সামান্য একটি ঘটনা এক শিক্ষার্থীকে মেরেছিল। আজকের সরকারের জন্য এটা একটা অ্যালার্মিং, যে গোটা তারুণ্য যেভাবে রাস্তায় নেমে আসছে, এটা যে কোনো ইস্যুতে বেরিয়ে আসছে। টোটাল অবস্থা আসলে নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে সরকার নিশ্চয়ই সচেতন হবে এবং দাবি দেওয়ার ব্যাপারে আরো সতর্ক হবে। আমরা সেই প্রত্যাশা করছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন।